নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি যে টপিকসের উপর অ্যাকচুয়ালি আলোচনা করতে চলেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা যে আমি বোর্ডে অলরেডি একটু লিখে রেখেছি। সেটি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের নিউটনের প্রথম গতিসূত্র এবং দ্বিতীয় গতিসূত্র নিয়ে আমি দুটো সেপারেটলি আলাদাভাবে ক্লাস আপডেট দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আগে নিউটনের প্রথম গতিসূত্র এবং দ্বিতীয় গতিসূত্র এই দুটো ক্লাস একটু অ্যাটেন্ড করবা, তারপরে তোমরা তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করবা। যাই হোক, আজকে আর আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে। নিউটন তার তৃতীয় গতিসূত্রের মধ্যে কি বলেছেন এই বিষয়টি আগে আমরা একটু জেনে নিই, তারপর এক এক করে আমরা সম্পূর্ণ ব্যাখ্যাতে আসব। দেখো, নিউটন তার তৃতীয় গতিসূত্রের মধ্যে বলেছেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তার মানে তিনি যে কথাটি বললেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, আমরা কিভাবে বুঝবো একটু খেয়াল করো। মনে করো এ একটি বস্তু কণা এবং বি অপর একটি বস্তু কণা। ওকে, দুটো বস্তু কণা, একটা এ বস্তু কণা এবং বি অপর একটি বস্তু কণা। এখন এ বস্তু কণার ওপরে এ বস্তু কণাটি যদি বি বস্তু কণার ওপরে এ বস্তু কণাটি যদি বি বস্তু কণার উপরে 10 নিউটন বল প্রয়োগ করে, ওকে, এ বস্তু কণাটি যদি বি বস্তু কণার উপরে 10 নিউটন বল প্রয়োগ করে, তখন বি যে বস্তুটি আছে এই বি বস্তুটিও কি করবে, সমানভাবে বিপরীতমুখী, সমানভাবে, সমান কথার অর্থ এ যতটা বল প্রয়োগ করেছে বিও ঠিক ততটা বলই প্রয়োগ করবে। এ 10 নিউটন করেছে মানে এও 10 নিউটন বলই প্রয়োগ করবে, বিপরীত অভিমুখী। যে বলটিকে বলা হয় প্রতিক্রিয়া বল। ওকে, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, আর এটা হচ্ছে আমাদের ক্রিয়া বল। ওকে, এটা হচ্ছে ক্রিয়া বল। তার মানে নিউটন যে কথাটি বলেছেন সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান। তার মানে কি, যে ক্রিয়া করেছে এ ক্রিয়া করেছে তো কত নিউটন, 10 নিউটন ক্রিয়া, তখন বি করেছে কি, সমানভাবে বিপরীত মুখে 10 নিউটন একটি প্রতিক্রিয়া বল একে ফিরিয়ে দিয়েছে। এই কথাটি হচ্ছে নিউটন তার তৃতীয় গতিসূত্রের মধ্যে বলেছে। এবার এই যে প্রতিক্রিয়া বল, যেহেতু এই প্রতিক্রিয়া বলটাকে আমরা নেগেটিভ হিসাবে ধরে থাকি, তার মানে হচ্ছে নেগেটিভ, আর ক্রিয়া বলকে আমরা পজিটিভ হিসাবে ধরে থাকি, ধনাত্মক, আর প্রতিক্রিয়াকে হচ্ছে ঋণাত্মক হিসাবে ধরে থাকি। তো এর আরেকটু ব্যাখ্যা আছে, আমি দিব, একটু ধৈর্য ধরো, আমি দিব। এই ব্যাখ্যা করার আগে আমরা আরেকটু ডিটেলস জেনে নিই। দেখো, মনে করো এই একটি ছোট্ট একটি অ্যাপেল। ওকে, এটা মনে করো একটি অ্যাপেল, আর এইটা মনে করো আমাদের পৃথিবী। ওকে, এইটা মনে করো হচ্ছে আমাদের একটা পৃথিবী। ওকে, এখন এই যে ছোট্ট অ্যাপেল, এই ছোট্ট অ্যাপেলের সেন্টার এটা মনে করো, এটা হচ্ছে কেন্দ্র, আর পৃথিবীর কেন্দ্র মনে করো এটা। ওকে, আমরা ধরে নিলাম। এবার ছোট অ্যাপেলের ভর যদি আমরা স্মল এম ধরি এবং পৃথিবীর ভর যদি আমরা ক্যাপিটাল এম ধরে থাকি, ওকে, তারপরে অ্যাপেলের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব, এই যে ডিস্টেন্স, ওকে, এই ডিস্টেন্স বা দূরত্বটা যদি ডি হয়, ওকে, ডি হয়, এটা ধরে নাও দূরত্ব, তখন এই অ্যাপেল এবং পৃথিবীর মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেই বলের পরিমাণ যদি এফ ধরা হয়, ওকে, এদের মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেই বলের পরিমাণ যদি এফ ধরা হয়,
তাহলে এফ এর মান অ্যাকচুয়ালি কি হয় সেই বিষয়টুকু আগে আমাদের একটু বুঝতে হবে। এফ যে এই এফ এর মান অ্যাকচুয়ালি কি হবে সেটা আমাদের বুঝতে হবে। বোঝা গেল? তার মানে ছোট অ্যাপেলের ভর হচ্ছে স্মল এম এবং আমাদের পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং পৃথিবীর কেন্দ্র থেকে অ্যাপেলের কেন্দ্রের মধ্যে যে দূরত্ব বা ডিস্টেন্স সেটা যদি ডি ধরা হয়, তারপরে এই অ্যাপেল আর পৃথিবীর মধ্যে যে বলটা ক্রিয়া করে সেই বলের মান যদি এফ হয়, তখন দেখা গেছে যে এই এফ, এই যে প্রযুক্ত সরি এটা হচ্ছে এফ, এফ যে বল, সেই বল ছোট অ্যাপেলের ভর এবং পৃথিবীর ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে এম স্মল এম আর ক্যাপিটাল এম এদের যে ভরের গুণফল, এই গুণফলের সমানুপাতিক এই বলের সাথে। এটা ডট 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 দিয়ে আমরা 1 নাম্বার যদি একটু করি, আরেকটা 2 নাম্বারে দেখা গেছে এর যে বল, সেই বলটা এই দুটোর মধ্যবর্তী দূরত্ব, তার মানে কি ছোট অ্যাপেলের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 নম্বর সমীকরণ এটা যদি আমরা একটু সমন্বয় করি, দেখো তাহলে কি দাঁড়াচ্ছে। 1 ও 2 নং সমন্বয় করে পাই কি পাচ্ছি? আমরা অলরেডি পাচ্ছি যে f proportional to স্মল m ক্যাপিটাল M বাই ডি স্কয়ার, তাই না? এখন এই f যে এই যে বল আর এই প্রপোর্শনালটা যদি আমরা উঠিয়ে দিই, তাহলে এখানে একটা আমরা ধ্রুবক পদ নিব, সেটা হচ্ছে g আর স্মল m ক্যাপিটাল M বাই ডি স্কয়ার। এখানে এই যে g হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। বোঝা গেল? তাহলে অ্যাপেলের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে যে বল, তার পরিমাণ হচ্ছে, দেখা গেল যে এদের যে ভর, সেই ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে এতটা পরিমাণ বল অ্যাকচুয়ালি এদের মধ্যে ক্রিয়া করে থাকে, যেখানে জি হচ্ছে আমাদের অভিকর্ষীয় ধ্রুবক হিসাবে হচ্ছে কাজ করে। এখন এখান থেকে আমাদের যে বিষয়টা এবার বুঝতে হবে, অ্যাপেল এবং পৃথিবীর মধ্যে যে বিষয়টা আমাদের বুঝতে হবে, এই যে পরিমাণ বল জি ইন্টু m1 স্মল m1 ইন্টু ক্যাপিটাল এম, সরি এটা m1 না, তো ক্যাপিটাল M ইন্টু স্মল m বাই ডি স্কয়ার, এই যে এফ এর মান, এতটা পরিমাণ যে বল প্রয়োগ করা হচ্ছে, এই বলের কারণেই, এই বল প্রয়োগের কারণে কোনো বস্তু উপর থেকে নিচে নেমে আসে। এখন তোমাদের মনের মধ্যে একটা ধারণা আসতে পারে যে এই অ্যাপেল তাড়াতাড়ি নিচে নেমে আসবে, কিংবা পৃথিবী অ্যাপেলের দিকে তাড়াতাড়ি যাবে কি না, সেটা যদি একটু তোমরা ভাবো, তখন কি এখান থেকে আমাদের মানে অ্যাকচুয়ালি মাথার মধ্যে আসছে। আমরা তো সবাই বুঝতে পারছি যে অ্যাপেলটা চলে আসবে, কিন্তু পৃথিবী কি অ্যাকচুয়ালি অ্যাপেলের দিকে পৌঁছায়? এটা তো নামবেই। কোন একটা বস্তুকে যখন আমরা উপরে ঢিল ছুড়ি, তখন বস্তুটা কিন্তু এই অভিকর্ষীয় বলের টানেই কিন্তু আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে। এবার পৃথিবী কি এই উপরের দিকে মানে হচ্ছে এই কেন্দ্রের দিকে অ্যাপেলের যেতে পারে? অবশ্যই যায়, যেটা আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? অ্যাপেল যেভাবে নেমে আসতেছে, পৃথিবী ঠিক সেইভাবেই এর কেন্দ্রের দিকে যাচ্ছে। কারণ নিউটন তৃতীয় গতিসূত্রের মধ্যে বলেছে যে অ্যাপেলের কেন্দ্র থেকে অ্যাপেল পৃথিবীর কেন্দ্রের দিকে যে পরিমাণ বলটাকে প্রয়োগ করবে, যতটা পরিমাণ বল প্রয়োগ করবে, পৃথিবীও সেম পরিমাণ মানে হচ্ছে সম পরিমাণ একটি প্রতিক্রিয়া বল একেও প্রয়োগ করবে। আবার পৃথিবী কেন্দ্র থেকে যখন অ্যাপেলের কেন্দ্রের দিকে পৃথিবী একটি বল প্রয়োগ করে, তখন এই অ্যাপেলও কিন্তু তার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে থাকে। আপাতত দৃষ্টিতে আমরা সকলেই দেখতে পারবো যে অ্যাপেল পড়ে যাবে, কিন্তু পৃথিবী কি অ্যাকচুয়ালি এদিকে যায়? নিউটনের তৃতীয় সূত্র হিসেবে কি কাজ করে? অবশ্যই করে। কিভাবে করে এবার একটু বুঝতে হবে। দেখো,
আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জেনেছি, কি জেনেছি একটু মনে করো, যে প্রযুক্ত বল, তাই না, প্রযুক্ত বল পি সমান সমান বস্তুর ভর ইন্টু এফ, এফ মিনস ত্বরণ, এটা আমরা জেনেছি। এখান থেকে যদি আমরা ত্বরণটা বের করি, দেখো এফ ইকুয়াল টু যদি আমরা বের করি তাহলে প্রযুক্ত বল বাই ভর, অর্থাৎ পি বাই এম। এখন এবার খেয়াল করো তো, এই অ্যাপেলের ত্বরণ এবং পৃথিবীর ত্বরণ যদি আমরা একটু ক্যালকুলেশন এখানে করি, অ্যাপেলের ভর যেহেতু একটি ক্ষুদ্র ভর, তাই না, ক্ষুদ্র একটু ভর, এখন এই প্রযুক্ত বলকে যদি আমরা ক্ষুদ্র ভর দ্বারা ভাগ করি তখন কিন্তু ত্বরণের একটা মান পাবো, ত্বরণের একটা মান পাবো। কারণ অল্প পরিমাণ ভর যখন আমরা প্রযুক্ত বলকে ভাগ করেছি তখন সেখানে কিন্তু ত্বরণের পরিমাণটা আমরা বেশি পাচ্ছি। এবার যে বস্তুতে ত্বরণ বেশি আছে তাহলে সেই বস্তুটা তাড়াতাড়ি নিচের দিকে নেমে যাবে বা তাড়াতাড়ি ছুটতে থাকবে। এই জন্য এই অ্যাপেল খুব তাড়াতাড়ি আমাদের চোখে ধরা পড়বে যে এই পৃথিবীতে এসে গেল। কিন্তু পৃথিবীর যে ভর, বিশাল হিউজ পরিমাণ একটা ভর, এই ভরকে, অর্থাৎ এই ভর দিয়ে যদি আমরা প্রযুক্ত বলকে ভাগ করি, এই ভর দিয়ে যদি আমরা প্রযুক্ত বলকে ভাগ করি মানে পৃথিবীর ভর দিয়ে, তখন দেখা যাবে যে যেহেতু বিশাল পরিমাণে একটা ভর, সেক্ষেত্রে কিন্তু আমাদের ত্বরণ কমে যাবে। এবার ত্বরণ যদি কমে যায় তাহলে তার বেগটা কিন্তু অনেক স্লো হয়ে যাবে। এবার বেগ স্লো হয়ে গেলে সে কি করবে, ধীরে 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 এগোতে থাকবে। এই জন্য পৃথিবীর এতটা পরিমাণ ভর হওয়ার জন্য আমাদের আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাই না যে পৃথিবী সম পরিমাণ একটা বিপরীতমুখী যে প্রতিক্রিয়া বলটা ক্রিয়া করছে, সেটা আমাদের চোখে ধরা পড়ে না বা আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু এটা সম্পূর্ণ বাস্তব, যেটা অ্যাপেলের ক্ষেত্রে হয় সেটা সেম আমাদের পৃথিবীর ক্ষেত্রেও হয়ে থাকে। শুধু ডিফারেন্স এতটুকু, অ্যাপেলের ভরের তুলনায় পৃথিবীর ভর বিশাল, এই জন্য আমরা বুঝতে পারি না। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের ব্যাখ্যা। এইবার এখান থেকে এবার আমরা আরেকটু বুঝব, প্রতিক্রিয়া বল যেহেতু আমাদের নেগেটিভ বল এবং ক্রিয়া বল যেহেতু আমাদের পজিটিভ বল, ধনাত্মক বল। এখন তোমরা যদি বলো যে পজিটিভ বল 10 নিউটন এবং নেগেটিভ বল 10 নিউটন, এই দুটো বল যখন আমরা প্লাস মাইনাস কেটে দিই তখন কিন্তু অ্যাকচুয়ালি জিরো এসে দাঁড়ায়। তার মানে কি এই দুটো বল কখনো জিরো হয় কি? কখনোই হয় না। কেন হয় না? জিরো তখন হয় যখন একটি বলের উপর, অর্থাৎ এই যে বি বস্তু, এই বি বস্তুর উপর যদি দুটো বল ক্রিয়া করত, বি বস্তুর উপর যদি দুটো বল ক্রিয়া করত, তাহলে সেক্ষেত্রে তার বল জিরো হতো। ওকে, তার বল জিরো হতো। কিন্তু নিউটন বলেছেন কোনো বস্তুর উপর যখন একটা বল প্রয়োগ করা হচ্ছে তখন সেই বস্তুটিও সমানভাবে একটি প্রতিক্রিয়া বল দিয়ে থাকে। এখন প্রতিক্রিয়া বল যেহেতু দিচ্ছে, তার মানে কি ক্রিয়া যে করে থাকে, যে ক্রিয়া করে, নিউটনের তৃতীয় গতিসূত্রে দেখা গেছে সেই ক্রিয়ার ব্যক্তি প্রতিক্রিয়া বলটা অনুভব করে। অর্থাৎ এ বস্তু ক্রিয়া করেছে, অনুভব করছে কিন্তু প্রতিক্রিয়া বল এ বস্তুই, অর্থাৎ যে ক্রিয়া করবে সে প্রতিক্রিয়া বল অনুভব করবে। এই কথাটা একটু মনে রাখতে হবে। বোঝা গেল? এইবার এই নিউটনের তৃতীয় গতিসূত্রের একটি উদাহরণ যদি আমরা বলি, তোমরা অনেকে দেখেছো যে টিভিতে বিশেষ করে দেখেছো, আর যারা অ্যাকচুয়ালি এই ডিফেন্স লাইনে আছে বা যারা পিস্তল বা বন্দুক চালায় তারা এটা বিশেষ করে ভালো জানে যে কোনো বন্দুক থেকে গুলি যখন ছোড়া হয়, কোনো একটা বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তখন দেখা যায় যে ওই বন্দুকধারী একটি ধাক্কা অনুভব করে। কেন অনুভব করে? কারণ নিউটনের তৃতীয় গতিসূত্রের জন্য সেই বন্দুকধারী ধাক্কা অনুভব করে। কারণটা কি? কারণ বন্দুক গুলির উপর যে পরিমাণ একটি বল প্রয়োগ করে ঠিক সম পরিমাণ বিপরীত মুখে একটি প্রতিক্রিয়া বল গুলিটিও বন্দুকের উপর ক্রিয়া করে থাকে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া বল। গুলি প্রতিক্রিয়া বলটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে থাকে, আর বন্দুক হচ্ছে ক্রিয়া প্রয়োগ করে থাকে। এবার গুলি যখন প্রতিক্রিয়া বল প্রয়োগ করে থাকে তখন কি হয়, ওই বন্দুকধারী একটা ধাক্কা অনুভব করে থাকে, আর এই কারণেই ওই বন্দুকধারীর হাত কেঁপে ওঠে। বোঝা গেল? এটা দেখবা যে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকধারী পিছনের দিকে ধাক্কা অনুভব করে কেন। তোমরা এই কথাটি একটু বইয়ের মধ্যে পড়ে নিবা,
এই কোশ্চেনটা তোমাদের অনেক সময় দিয়ে থাকে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। তো সর্বপ্রথম তোমরা পার্ট 1 পার্ট 2 এটা ক্লিয়ার করো, তারপরে পার্ট 3 যেটা হচ্ছে আজ নিউটনের তৃতীয় গতিসূত্র আলোচনা করলাম। এই 3টা সূত্রের একটু তোমরা ব্যাখ্যা নিজেদের থেকে এবার একটু চেষ্টা করো এবং প্রত্যেকটি টপিকস একটু বুঝে ক্যালকুলেশন করার চেষ্টা করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে